অনুরাগ নয়, যৌক্তিকতা বুঝে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত দাবি বিএনপির। সময় পাল্টে নিরপেক্ষতা হারিয়েছে সরকার, বলছে জামায়াত। কুষ্টিয়ার করোনা পরীক্ষার আরটি-পিসিআর ল্যাবের যন্ত্রাংশ চুরি, বন্ধ হয়েছে কোভিড পরীক্ষা, কর্তৃপক্ষের গাফিলতিতে ক্ষোভ। ফেনী সীমান্তে আশঙ্কাজনক হারে বেড়েছে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান, নিরাপদ রুট হিসেবে বেছে নিয়েছে পাচারকারীরা। রাজশাহীতে নম্বর হ্যাক করে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র, ভুক্তভোগীরা মামলা না করে আইনগত ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। পিরোজপুরের নাজিরপুর বৈঠাখাতে বানানীপাড়া সড়ক বেহাল, 16.5 কিলোমিটার অংশ চলাচলের অনুপযোগী। বিগত কয়েক বছর ধরে আমরা শুনতেছি যে কাজ আসতেছে, কাজ হবে, কিন্তু কোনো কিছু নাই। আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব এই রাস্তাটা করে আমাদেরকে এই যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া হোক। মধ্যপ্রাচ্যে নতুন মাত্রায় যুদ্ধ পরিস্থিতি, যুক্তরাজ্য ফ্রান্সকে হুমকি ইরানের, তেহরান জ্বালিয়ে দেয় হুঙ্কার ইসরায়েলের। এবং অধরা শিরোপা সাউথ আফ্রিকার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতল প্রোটিয়ারা, ফাইনালে অস্ট্রেলিয়াকে হারালো 5 উইকেটে। দেখছিলেন শিরোনামগুলো, সংবাদ সকালে আপনাদের সঙ্গে রয়েছে আমি অতসী সেন। এবারে পুরো খবর। সময় নিয়ে বিএনপির প্রস্তাবের যৌক্তিকতা বুঝে ফেব্রুয়ারিতে ভোটের রোডম্যাপ এসেছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এটি কারোর প্রতি অনুরাগ নয়, বরং রোজার আগে নির্বাচন আয়োজনে জামায়াতের পরামর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে জানান তিনি। আর বিতর্ক এড়াতে সুস্পষ্টভাবে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরামর্শ দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক আবু আলম শহীদ খান। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক অস্থিরতার মধ্যে গেল শুক্রবার লন্ডনের ডরচেস্টার হোটেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঐতিহাসিক এই বৈঠকের যৌথ বিবৃতিতে প্রধান উপদেষ্টা ঘোষিত আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের পরিবর্তে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ইঙ্গিত মেলে, যা দেশের গণতান্ত্রিক উত্তরণ যাত্রার টার্নিং পয়েন্ট বলে মনে করে বিএনপি। রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। ঘোষিত সময়সীমা থেকে সরে আসায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেছে জামাত ইসলামী এবং নবগঠিত রাজনৈতিক দল এনসিপি। সবশেষ এক বিবৃতিতে জামাত বলছে, বৈঠক হতেই পারে, তবে একটি দলের সঙ্গে আলোচনা করে যৌথ বিবৃতিতে ঘোষিত সময়সীমা পরিবর্তন সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে। শুধু একটি দলকে খুশি করার জন্য নির্বাচনী সড়কে বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে। জামাত ও এনসিপির দাবি নাকচ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি পরামর্শ দিয়েছিলেন যে জাতীয় সংসদ নির্বাচন আগামী রমজানের আগে করা যেতে পারে। ইনি উল্লেখ করেছেন, সেই দৃষ্টিভঙ্গি তারা প্রকাশ করেছেন। রমজানের শুরুর আগের সপ্তাহে যে নির্বাচনের সম্ভাব্য তারিখের বিষয়ে বলা হয়েছে, সেটা তাদের সেই পরামর্শের সাথে তো সামঞ্জস্যপূর্ণ। তো এখানে রাগ অনুরাগ বিরাগ বিএনপির প্রতি দেখানো হয়েছে, এটা আসলে অযৌক্তিক। তার দাবি, নির্বাচনের যৌক্তিক সময় তুলে ধরতে সক্ষম হওয়ায় সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছেন প্রধান উপদেষ্টা। আর একক দল হিসেবে নয়, যুগপৎ আন্দোলনের সমমনা সব রাজনৈতিক দলেরও প্রতিনিধিত্ব করেছেন তারেক রহমান। আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা জায়গায় নিষ্পত্তি হয়েছে, জাতির জন্য কল্যাণকর একটা সিদ্ধান্ত হয়েছে যে রমজানের শুরুর আগের সপ্তাহে নির্বাচন অনুষ্ঠান করা যায়। এবং আমরা আশা করছি নির্বাচন কমিশনে যথাযথ প্রক্রিয়ায় তিনি তার নির্দেশনাটা পৌঁছবেন, কমিউনিকেট করবেন, তারপরে নির্বাচন কমিশন সেভাবে তারিখ নির্ধারণ করবে, তফসিল নির্ধারণ করবে। তবে বিতর্ক এড়াতে বারবার সম্ভাব্য তারিখ ঘোষণা না করে সুস্পষ্ট দিনক্ষণ জানানোর তাগিদ দেন রাজনৈতিক বিশ্লেষক আবু আলম শহীদ খান। নির্বাচনের তারিখ হওয়াটা তো ইম্পর্টেন্ট, পরিষ্কার ঘোষণা আসতে হবে। বারবার সিদ্ধান্ত বদল হলেই অন্তর্বর্তী সরকার আস্থা হারাবে বলেই মনে করেন এই বিশ্লেষক। 3 মাসের টাইম। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। শুধু একটি দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনের ঘোষিত সময় পরিবর্তন করে যৌথ বিবৃতি অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে বলে মনে করে জামায়াত ইসলামী। এতে একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ পেয়েছে বলে মনে করেন তারা। শনিবার দুপুরে আমির ডক্টর শফিকুর রহমানের সভাপতিত্বে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে শেষে দেওয়া বিবৃতিতে এ কথা বলা হয়। জামায়াত বলছে, জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের প্রধান উপদেষ্টা এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলেও একটি দলের সঙ্গে কথা বলে
দলই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। যে কারোর সঙ্গে বৈঠক হতেই পারে, কিন্তু এককভাবে সিদ্ধান্ত বদল একটি দলের প্রতি অনুরাগ প্রকাশ করেছে। এতে আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে কিনা তা নিয়ে সংশয় জানিয়েছে জামায়াত। প্রধান উপদেষ্টার ভূমিকা জাতির সামনে স্পষ্ট করার আহ্বানও জানান দলটি। প্রধান উপদেষ্টা যখন নিজেই সিদ্ধান্ত দেবেন তখনই নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে র্যাব 1 কার্যালয় পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। এ সময় দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে বলে দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট, জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। শনিবার বেলা 11টার দিকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন APBN হেডকোয়ার্টার পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি। পরে উপদেষ্টা সাংবাদিকদের জানান, মাঠ পর্যায়ে পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকলেও ভারী মারণাস্ত্র থাকবে না। গেল 11 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলেও জানান তিনি। আইন শৃঙ্খলা অনেক উন্নতি হয়েছে, তবু আছে, এটা তো একটা কোনো লিমিট নেই। এটা যতই উন্নতি হবে আরো উন্নতি হতে থাকবে। একটা পেন্সিলও কিন্তু মারণাস্ত্র হয়ে যায়, বুঝতে পারছেন? একটা পেন্সিলও মারণাস্ত্র বলতে বড় ধরনের হাতিয়ারগুলি থাকবে না। বাট আপনারা জানেন AP ব্যাটালিয়নের রুল এবং অন্যান্য নর্মাল পুলিশের রুল কিন্তু এক না, একটা এক এক রুলে কিন্তু তৈরি হয়েছে। এখন এদের রুল হয়েছে ডিউরিং ইভেন যদি আমাদের কোনো সময় যুদ্ধ করতে হয়, এরা কিন্তু সেনাবাহিনীর সাথে যুদ্ধ করে। পরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 1 কার্যালয় পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচনের সহায়তা দিতে প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। প্রধান উপদেষ্টা যে সময় উনি ডিসিশন নেবেন ইলেকশনের ডেট, আমরা সেই সময়ের জন্য সবসময় প্রস্তুত। আমাদের ইলেকশন যে সময় হবে ওই সময়ের জন্য যে ধরনের প্রস্তুতি দরকার হবে আমরা ওই ধরনের প্রস্তুতি। দুই একটি ছোটখাটো ঘটনা ছাড়া এবার ঈদ শান্তিপূর্ণভাবে উদযাপন হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। দ্রুততম সময়ে মামলা নিষ্পত্তির মাধ্যমে মানুষকে ন্যায় বিচার দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শনিবার রাজধানীর বেইলি রোডে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার কার্যালয়ের এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। লিগ্যাল এইডের মাধ্যমে মামলা নিষ্পত্তির পরিমাণ 35,000 থেকে 2 লাখে নিয়ে যাওয়ার লক্ষ্য জানিয়ে উপদেষ্টা বলেন, এতে মামলার সংখ্যা 40% কমবে। আরও জানাচ্ছেন মাকদুরা মিতি। আইনগত সহায়তা প্রদান আইন 2000 অধিকতর সংশোধনে মতবিনিময় সভা আয়োজন করে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা। এ সময় আইনটির বিভিন্ন দিক নিয়ে পরামর্শ তুলে ধরেন অংশীজনরা। আইন উপদেষ্টা জানান, দ্রুততম সময়ে কম খরচে মামলা নিষ্পত্তি, মানবাধিকার নিশ্চিত ও মানুষকে মামলার অভিশাপ থেকে মুক্তি দিতে কাজ করছে সরকার। এজন্য জাতীয় আইনগত সহায়তা সংস্থাকে আরো কার্যকর ও শক্তিশালী করা হচ্ছে। আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা 3টা টার্গেট করেছি সংস্কার কার্যক্রমের ব্যাপারে। দ্রুত এবং স্বল্পতম সময়ে অল্প খরচে মামলার নিষ্পত্তি করা। লিগ্যাল এইডেও মামলা নিষ্পত্তির বিষয়ে কথা বলেন আইন উপদেষ্টা। সরকারি আইনগত সহায়তার মাধ্যমে যে আমরা মধ্যস্থতার মাধ্যমে মামলা স্বল্প খরচে স্বল্প সময় নিষ্পত্তি করছি, সেটার সংখ্যা 35,000। আমরা সেটাকে 1 থেকে 2 লক্ষে নিয়ে যেতে পারবো। 1 লক্ষ তো অবশ্যই পারবো, আমাদের টার্গেট হচ্ছে 2 লক্ষে নিয়ে যাওয়া। বিচার বিভাগে অবকাঠামোগত সমস্যা সমাধানে প্রয়োজনে ব্র্যাক, প্রশিকা ও অ্যাকশন এইডের মতো বেসরকারি প্রতিষ্ঠানের অফিসকে বন্ধের দিন কাজে লাগানোর কথাও জানান আইন উপদেষ্টা। সরকারি আইন সহায়তা করে দিলাম। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। সিলেটের জাফলং সহ কোনো পাথর কোয়ারি আর লিজ দেবে না সরকার, জানালেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার সিলেটে পাথর কোয়ারি পরিদর্শন শেষে কথা বলেন তিনি। উপদেষ্টার এমন ঘোষণার পর সিলেট তামাবিল সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে শত শত পাথর শ্রমিক। সহকর্মী খালেদ আহমেদের তথ্য ছবিতে জানাচ্ছেন সালমা জাহান। গত 2 দিন ধরে সিলেটে অবস্থান করছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির খান।
শনিবার সকালে ৫ আগস্ট পরবর্তী সময়ে জাফলংয়ের বিভিন্ন স্থান থেকে লুট হওয়া বালু ও পাথর এলাকা পরিদর্শন করেন দুই উপদেষ্টা। এই সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বন ও পরিবেশ উপদেষ্টা জানান, পরিবেশ রক্ষায় সিলেটে কোনো পাথর কোয়ারি আর লিজ দেবে না সরকার। শ্রমিকদের জন্য প্রয়োজনীয় বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। অবৈধভাবে যে পাথর উত্তোলন হয় সেটা বন্ধের জন্য নিশ্চয়ই জ্বালানি মন্ত্রণালয় থেকে উপদেষ্টা মহোদয় বলবে। আমরা কথা বলেছি ট্যুরিজম মিনিস্ট্রির সাথে, এইটাতে ইকো ফ্রেন্ডলি ট্যুরিজম তারা কিভাবে করতে পারে, যাতে করে পাথর যারা উত্তোলন করে তাদের একটা বিকল্প কর্মসংস্থান হয়। এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা বলেন, সিলেটের সাদা পাথর, জাফলং কিংবা রাতারগুলের মতো পর্যটন স্পটের উন্নয়ন করলে লন্ডনের চেয়েও বেশি টাকা আয় করা হবে। সিলেটের যে ট্যুরিজম পটেনশিয়াল আছে, এই যে রাতারগুল বলেন কিংবা বিছানাকান্দি বলেন কিংবা এইসব জায়গায়, এগুলো ডেভেলপমেন্ট করলে ওই সিলেটে যে লন্ডন থেকে যে টাকা আসে তার থেকে বেশি টাকা এখানে উপার্জন করা সম্ভব। কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে কোনটা আমরা কোন দিকে যাব। এদিকে পাথর কোয়ারি খুলে দেওয়া হবে না, বন ও পরিবেশ উপদেষ্টার এমন বক্তব্য ছড়িয়ে পড়লে সিলেট তামাবিল সড়কের জাফলং বল্লাঘাট এলাকায় অবস্থান নেয় শত শত পাথর শ্রমিক। তারা দুই উপদেষ্টার গাড়ি আটকিয়ে স্লোগান দিতে থাকে। প্রায় ১৫ মিনিট বিক্ষোভে আটকে পড়েন দুই উপদেষ্টা। পরে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিলে সিলেটে আসেন দুই উপদেষ্টা। নিউজ ডেস্ক, দেশ টিভি। করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট আরও মারাত্মক এবং আক্রান্তদের মধ্যে গতানুগতিক উপসর্গ না থাকায় বাড়ছে নমুনা পরীক্ষা ও শনাক্তের হার। পরিস্থিতি পর্যালোচনা করে নানা পদক্ষেপ নিচ্ছে স্বাস্থ্য বিভাগ। জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে মহাখালীর ডিএনসিসি হাসপাতাল। তবে করোনা মোকাবিলায় সচেতনতার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন তৌফিক মাহমুদ মুন্না। দেশে নতুন করে বেড়েছে করোনা সংক্রমণ। ভাইরাসটির নতুন ভেরিয়েন্ট মারাত্মক এবং আক্রান্তদের মধ্যে গতানুগতিক উপসর্গ না থাকায় বাড়ছে আতঙ্ক। এতে বাড়ছে করোনা পরীক্ষা ও শনাক্তের হার। নাখালপাড়া থেকে নমুনা পরীক্ষা করাতে স্ত্রীকে নিয়ে এসেছেন গোপাল চন্দ্র। এক সময় এমন চিত্র নিয়মিত হলেও অনেকটা বিরতির পর আবারও ফিরেছে আগের চেহারায়। অনেকে আসছেন করোনা পরীক্ষায়। আমার তো এরকম সমস্যা হচ্ছে না, আমি তো সুস্থ আছি। এখন আমরা আসছি, ডাক্তার দেখাইছি, ডাক্তার টেস্ট দিচ্ছে, টেস্টগুলো করা। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে আমরা 4 দিন ছিল। 4 দিন থাকার পরে ওনারা বলতেছিলেন যে করোনা পজিটিভ প্লাস ওনার নিউমোনিয়া এবং ফুসফুসে পানি চলে আসছে। এবার কেয়ারে প্রায় আধা ঘন্টা ওনারা ইমার্জেন্সিতে ট্রিটমেন্ট করেন। ট্রিটমেন্ট করার পরে বলতেছেন রোগীর অবস্থা খুব খারাপ, এখন আমরা ওনাকে লাইফ সাপোর্টে দিতে হবে। রাজধানীর ডিএনসিসি হাসপাতালে করোনা পরীক্ষার পরিমাণ প্রতিদিন বাড়ছে। তবে পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতির কথা জানান পরিচালক। লাস্ট 2 ইয়ার্সে প্রায় কোনো কেসই ছিল না, তখনও কিন্তু উই আর ফেলি প্রিপেয়ার্ড। আমাদের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে টু ট্রিট দ্য পেশেন্ট। লাইক উই হ্যাভ এডুকেট অক্সিজেন সিলিন্ডার্স, উই হ্যাভ মোর দ্যান 600 অক্সিজেন সিলিন্ডার্স হিয়ার। উই হ্যাভ ভিআই অক্সিজেন প্ল্যান্ট, উই হ্যাভ অক্সিজেন লাইন্স ইন অল দ্য বেডস। জুলাই সংক্রমণ বাড়ার আশঙ্কা জানিয়ে তিনি আরও জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে পরামর্শ করে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। অলরেডি যে 300 পেশেন্ট পর্যন্ত আমরা অলরেডি চিকিৎসা দিতে পারবো অ্যাট এ টাইম অ্যাডমিট করে। আর আউটডোরে তো আমরা দিতেই পারছি, এবং কিন্তু যদি থাউজেন্ডস অফ পিপুল অর থাউজেন্ডস অফ পেশেন্ট উই গেট হিয়ার, তখন কিন্তু আমাদের জন্য ইট উইল বি বিয়ন্ড ক্যাপাসিটি। এটা নট অনলি ফর দিস কান্ট্রি, এভরিহোয়ার। তবে করোনা মোকাবেলায় জনসচেতনতার কোনো বিকল্প নেই জানান বিশেষজ্ঞরা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। যান্ত্রিক ত্রুটি কিংবা পাইলটের ভুলের কারণে বোয়িংয়ের অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত 787 ড্রিমলাইনার মডেলের বিমান দুর্ঘটনার কবলে পড়তে পারে বলছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশে ব্যবহৃত 6টি ড্রিমলাইনার মডেলের বিমান নিয়মিত রক্ষণাবেক্ষণের পরামর্শ তাদের। আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দাবি, রুটিন অনুযায়ী নিয়মিত চেকিং করা হয় প্রতিটি বিমান। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। বৃহস্পতিবার দুপুরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171 ভারতের আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের পরেই গুজরাটের মেঘানীনগর এলাকার একটি ভবনের উপর আছড়ে পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত 274 জন নিহতের খবর পাওয়া গেছে। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি চতুর্থ প্রজন্মের এই ড্রিমলাইনার 2011 সাল থেকে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করলেও গত 15 বছরে দুর্ঘটনার কোনো রেকর্ড ছিল না। তাই প্রথমেই বিধ্বস্তের খবরে নড়েচড়ে বসেছে অ্যাভিয়েশন খাত সংশ্লিষ্টরা। এই ঘটনা বিশ্লেষণে এরই মধ্যে ভারত সরকার ও বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং তাদের নিজস্ব তদন্তকারী দল ভারতে পাঠিয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনার পেছনে বেশ কয়েকটি কারণ দেখছেন বিশেষজ্ঞরা। বলছেন, যান্ত্রিক ত্রুটি কিংবা পাইলটের ভুল তা নির্দিষ্ট করে এখনই বলা যাচ্ছে না।
একটা কমান্ড হইতে পারে যে রিসিপ্ট ওয়াজ নট কারেক্টলি, সে গিয়ার আপ না করে সে ফ্ল্যাপস আপ করে দিচ্ছে। ফ্ল্যাপস আপ করলে অবশ্যই এয়ারক্রাফটের লিফট, প্রপার লিফট আর হবে না, এবং ওই জায়গা থেকে বেরিয়ে আসা খুব কঠিন। টেকনিক্যাল ফ্যাক্টর হয়, পাইলট মিস্টেক হয়, তা আমরা কিন্তু জানি না যে, এবং টেকনিক্যাল ফ্যাক্টরের মধ্যে যে যান্ত্রিক গোলযোগ হতে পারে, ইঞ্জিনের যে সমস্যা সেগুলো হতে পারে। বোয়িংয়ের 787 ড্রিমলাইনার মডেলের 6টি বিমান ব্যবহার করছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর রক্ষণাবেক্ষণ সম্পর্কে জানতে চাইলে প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক বলেন, রুটিন অনুযায়ী নিয়মিত চেকিং করা হয় প্রতিটি বিমান। এয়ারক্রাফটের যে কোনো ধরনের মেইনটেনেন্স তার ম্যানুয়াল অনুযায়ী হয়ে থাকে। এটি একটি রুটিন প্রক্রিয়া, এটি সবসময় করা হয়ে থাকে, এবং আমাদের সেফটি সিকিউরিটির সঙ্গে আমরা কখনোই কোনো কম্প্রোমাইজ করি না। দুর্ঘটনা এড়াতে আন্তর্জাতিক মান অনুযায়ী নিয়মিত সব কার্যক্রম মনিটরিং করা হয় বলে জানান বেবিচক চেয়ারম্যান। বোয়িং 787-8 আমাদের যে ধরনের এয়ারক্রাফট আমাদের বিমান বহরে আছে, আমরা এটা অপারেট করি। তো এটা আমরা অ্যাক্সিডেন্ট হওয়ার পর, তো এখন আসলে ইনভেস্টিগেশন হওয়া পর্যন্ত কমপ্লিট পিকচার পাওয়া যাবে না কি জন্য কেন হয়েছে। এডিশনালি আমাদের যদি কোনো অ্যাডভাইজারি থাকে আমরা বলে দিই। সো উই আর ওয়েটিং ফর দ্য অ্যাকচুয়ালি টোটাল পিকচার হোয়াট হ্যাপেন্ড। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। কুষ্টিয়ায় করোনা পরীক্ষার RT-PCR ল্যাবের যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে। তবে কিভাবে কবে এই ঘটনা ঘটেছে তা জানেন না দায়িত্বশীলরা, ফলে বন্ধ রয়েছে করোনা পরীক্ষা কার্যক্রম। এদিকে ল্যাবের যন্ত্রাংশ চুরির ঘটনায় চরম ক্ষোভ বিরাজ করছে জেলার সাধারণ মানুষের মধ্যে। কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করছেন তারা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। 2020 সালের 16 এপ্রিল কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা পরীক্ষার জন্য চালু করা হয় RT-PCR ল্যাব। করোনা সংক্রমণ কমে যাওয়ায় বছরখানেক আগে বন্ধ হয়ে যায় ল্যাবটির কার্যক্রম। ল্যাবটি দেখভালের দায়িত্ব দেওয়া হয় 2 জন কর্মচারীকে। হঠাৎ আবারও দেশে করোনার প্রাদুর্ভাব বাড়ায় নতুন করে ল্যাবটি চালু করতে গিয়ে দেখা যায় উধাও RT-PCR সহ বিভিন্ন যন্ত্রাংশ। তবে কিভাবে কবে এ ঘটনা ঘটেছে তা জানেন না দায়িত্বশীলরা। সরকারি ছুটি থাকার পরে দিনকে সোমবার ছিল, ওই দিনকে আমি এখানে আসি। তো যে খুলে ভিতরের দিকে রুমগুলো পর্যায়ক্রমে হচ্ছে একটা করে চেক করতে যায়। দেখছি গ্রিল কাটার সঙ্গে সঙ্গে দেখছি হচ্ছে ওর ওপরে যে এসির আউটডোর মানে ইনডোরটা ছিল ওইটা দেখছি মিসিং। মেডিকেল টেকনোলজিস্ট খায়রুল ইসলাম আমাকে ফোন করে জানায় যে এরকম ও দেখতে পাচ্ছে যে PCR মেশিন একটা নেই আর এসি কয়েকটা এরকম নেই। এদিকে প্রতিনিয়তই করোনা উপসর্গ নিয়ে রোগীরা ভর্তি হচ্ছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। তবে RT-PCR ল্যাবের যন্ত্রাংশ চুরি হওয়ায় বন্ধ রয়েছে করোনা পরীক্ষা। জ্বর, কাশি, এই সমস্যা আমার। এরা সব টেস্ট আমার করাইছে, কিন্তু করোনা টেস্টটা করতে পারেনি। করোনার মেশিনটা বলে হারা গেছে। 2-3 দিন ভর্তি হয়েছি জ্বরের জন্য। করোনা টেস্ট দিছে, কোনো কিছুই তো নাই, কিভাবে চেক করব। আর ল্যাবের যন্ত্রাংশ চুরি হওয়ার ঘটনায় চরম ক্ষোভ বিরাজ করছে জেলার সাধারণ মানুষের মধ্যে। আমরা কুষ্টিয়াবাসী হিসাবে এই খবরে অত্যন্ত লজ্জিত। গাফিলতি কতটা থাকলে এত সেনসিটিভ একটা বিষয়, এত গুরুত্বপূর্ণ একটা বিষয় চুরি হয়ে যায়? এটা আসলে চুরি কি অন্য কিছু? হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যন্ত্রাংশ চুরির ঘটনায় গঠন করা হয়েছে তদন্ত কমিটি। হঠাৎ করে আমরা প্রিন্সিপাল স্যারের কাছ থেকে একটা ফোন পাই যে এখানে চুরি হয়েছে। তারপরে তদন্ত কমিটি গঠন করা হয়। আমার কাছে মনে হয়েছে খুব ঠান্ডা মাথায় ওরা আস্তে আস্তে বোধহয় চুরি করেছে। কয়েকদিন ধরে যারা এটার ইয়েতে ছিল, তত্ত্বাবধানে রাখছিল, তারা গুরুত্ব দেয়নি। করোনা পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ PCR ল্যাবের যন্ত্রাংশ চুরির ঘটনায় দায়িত্বশীলদের গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখে দ্রুত ল্যাবটি চালু করার দাবি সাধারণ মানুষের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। ফেনী সীমান্তে আশঙ্কাজনক হারে বেড়েছে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও মাদক পাচার। যাতায়াত সহজ হয় এই পথকে নিরাপদ রুট হিসেবে বেছে নিয়েছে পাচারকারীরা। সহকর্মী তোফায়েল আহমেদ নীলর প্রতিবেদন, জানাচ্ছে নুসরাত শোভা। গেল 19 মার্চ রাত 8:30টার দিকে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন নাইজেরিয়ার নাগরিক 27 বছর বয়সী কালিস্টাস। তবে কী কারণে অবৈধভাবে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার চেষ্টা করছিলেন কালিস্টাস তা জানা যায়নি। শুধু কালিস্টাস নন, এই কায়দায় বর্ডার পাড়ি দিতে গিয়ে ফেনীর পরশুরাম বিলোনিয়া সীমান্তেই গেল 6 মাসে আটক হন 19 বিদেশি নাগরিক।
নাইজেরিয়া ছাড়াও এদের মধ্যে আছেন আফ্রিকার অন্যান্য দেশের নাগরিকরা। অবৈধ অনুপ্রবেশের জন্য তারা বাংলাদেশের সীমান্ত কেন বেছে নিয়েছে এ প্রশ্ন উঠেছে সচেতন মহলে। এসব বিদেশিদের মাধ্যমে চোরাচালান কিংবা মাদক পাচারের বিষয়টিও উড়িয়ে দিতে পারছেন না তারা। বিলোনিয়া শহর দিয়ে এই কারণে এখান দিয়ে পাচার করে, আগে যে বারকুমা পাথর দিয়ে নিয়ে যায় তো এখান দিয়ে অত ফসার হয়ে গেছে, এগুলা যে বিদেশি লোক উঠতেছে তো এবারে এখানের লোকের অ্যাড করে হেরা ফোন করে ফাড়ায় তো এখান দিয়ে এগুলা পার করে। যাতায়াত ফেনীতে খুবই সহজ, যোগাযোগ ব্যবস্থা একবারে সহজীকরণ হওয়ার কারণে তারা এই পরশুরামের এই রুটটাতে চলে আসে এবং বিশেষ করে বিলোনিয়া, বাউরখুমা, বাউর পাথর এবং মির্জানগর ইউনিয়নের নিচকালিকাপুর যে সীমান্ত আছে এই সীমান্তে কোনো কাঁটাতারের বেড়া নেই বেশ কিছু জায়গায়, এই জায়গাগুলো দিয়ে কিন্তু তারা এই আসা যাওয়া করে। সীমান্তে মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। নাইজেরিয়ান, সোমালিয়ান, সুদানি এ ধরনের প্রায় 7 জন। এখানে আমাদেরও একটা প্রশ্ন যে তারা কেন এই সীমান্ত দিয়ে আসছে। এখানে একটা নীরব মানব পাচারকারী চক্র আছে। ইতিমধ্যে আমাদের পুলিশ সুপার মহোদয় ওনার মাধ্যমে আমরা আমাদের তথ্যের ভিত্তিতে এবং আমরা কিছু মানব পাচারকারী ধরেছি, তাদের কাছ থেকে কিছু তথ্য নিয়েছি, সেটার অনুযায়ী কিন্তু আমাদের অপারেশন অব্যাহত আছে। বিদেশি নাগরিক আটক করা ছাড়াও গেল 6 মাসে 35 কোটি টাকার চোরাচালানকৃত মালামাল, 1,89,00,000 টাকা মূল্যের মাদকদ্রব্য এবং 442টি ভারতীয় গরু জব্দ করেছে বিজিবি। নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজশাহীতে প্রতারক চক্রের প্রতারণার জালে প্রতিনিয়ত নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ। অনলাইনে কেনাকাটা, নম্বর হ্যাক বা ক্লোন করে পরিচিত জনদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র। পুলিশের দাবি, ভুক্তভোগীরা মামলা না করায় আইনগত ব্যবস্থা নিতে বেগ পেতে হয়। রাজশাহী থেকে কাজী শাহিদের প্রতিবেদন। 7 লাখ টাকার মাল আছে ওর ভিতরে, 2 নম্বরে কোনোটাতে ঢোকান যায় না, ইমেতেও ঢোকান যায় না, মেসেঞ্জারে ঢোকান যায় না, ওরা দুটাই ব্লক করে দিছে। ঈদ আনন্দের পরিবর্তে বিষণ্ণতায় দুশ্চিন্তায় দিন পার করেছেন রাজশাহীর মোহনপুর উপজেলার গোচাহাট গ্রামের আজিবুর রহমান। অনলাইন প্রতারণায় বহুদিনের জমানো টাকা হারিয়ে এখন সর্বশান্ত তিনি। অনলাইনে পণ্য নেয়া, মোবাইল নম্বর হ্যাক বা ক্লোন করে পরিচিত জনদের কাছ থেকে নানা অজুহাতে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। হঠাৎ করে 12:24 ইমুতে একটা নক আসে যে আমাদের যে রাজশাহী বিএনপি জেলা আহ্বায়ক আবু সাইদ চাঁদের পিএস যে জালাল ভাই, ওনার নাম্বারের ইমুর আইডি থেকে আসছে যে একটা উপকার করা যাবে। আমি বললাম হঠাৎ করে কি, তো বলতেছে 5,000 টাকা লাগবে। তো এখন আমার সন্দেহ হইলো যে ওনার সাথে কথা বলতে বলতে তখন উনি 5,000 টাকা থেকে 2,000 টাকাতে নেমে আসছে। তখন আমার সন্দেহ হলো যে এটাকে আসলে ওনার না, কেউ ফ্যাক, কেউ বাজেভাবে ইউজ করতে পারে। ওনাকে কল দিয়ে জানা যায় যে ওটা যে ফ্যাক, ওটি হ্যাক হয়েছে, অন্যজনের অনলাইনে প্রতারণা করতেছে। মানে এমনভাবে তারা অনলাইনের মাধ্যমে মোটিভেট করে যে তারা মানে বুঝতে পারে না, বোঝার মানে অবকাশও রাখে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে এসব ঘটনায় ভুক্তভোগীরা মামলা না করে শুধু সাধারণ ডায়েরি করাই অপরাধীদের শাস্তি নিশ্চিত করা যাচ্ছে না। অনলাইনে যে অপরাধ সংগঠিত হয় তা রাজশাহী জেলা পুলিশের সাইবার ক্রাইম সেল গভীরভাবে পর্যবেক্ষণ করে সে সংক্রান্তে ব্যবস্থা গ্রহণ করে। এটার বিষয়ে আমরা যখনই সিভিল পার্সন যারা আছেন, যারা আমাদের কাছে সেবা গ্রহীতা, তাদেরকে আমরা বোঝাই যে আপনারা এই ধরনের বিষয়গুলোতে যে সাইবার অধ্যাদেশ আছে সেটা, অথবা আপনারা প্রতারণার যে মামলা আছে, এই ধরনের কার্যক্রম করলে পুলিশের পক্ষে আসামিকে ধরতে সুবিধা হয়। প্রযুক্তিবিদরা অবশ্য বলছেন অনলাইনে কেনাকাটা লেনদেনে দরকার প্রযুক্তিগত জ্ঞান। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান পদক্ষেপ প্রতারণা কমাতে ভূমিকা রাখতে পারে। প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে প্রথমত আমাকে ব্যাপারগুলো জানতে হবে। আমরা আসলে যেই ধরনের প্রযুক্তি ব্যবহার করি, এটা যদি আমরা না জেনে ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনাটাই বেশি। মানুষের প্রযুক্তিগত জ্ঞানের অভাব, মনিটরিং এবং সমন্বিত পদক্ষেপের অভাবে অনলাইন ভিত্তিক অপরাধ বন্ধ হচ্ছে না বলে মনে করেন অপরাধ বিশেষজ্ঞরা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। পিরোজপুরের নাজিরপুর বৈঠাখাতা বানারীপাড়া সড়কের 16.5 কিলোমিটার অংশে পিচ ও পাথর উঠে সৃষ্টি হয়েছে খানাখন্দের। এতে প্রায় সময় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে এই সড়ক ব্যবহারকারী কয়েক লাখ বাসিন্দাকে। সহকর্মী জালিশ মাহমুদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী।
পিরোজপুরের নাজিরপুর বৈঠাকাটা বানারীপাড়া সড়কের 16.5 কিলোমিটার অংশ বহুদিন সওজ ও এলজিডির অধীনে ছিল। 2015 সালে এটি সওজের অধীনে গেলেও 2017 সালে আবারও এটি এলজিডির আওতায় আসে। ফলে দাপ্তরিক জটিলতায় কেউই সড়কটির সংস্কারের দায়িত্ব নেয়নি। অবশেষে 2023 সালে এলজিডির একক দায়িত্ব পায়। পরে 44 কোটি টাকার কাজ পায় ইফতি ইটিসিএল প্রাইভেট লিমিটেড। 2024 সালে কাজ শুরু হয়ে 2025 সালে শেষ হওয়ার কথা থাকলেও এখনও কাজ শুরু হয়নি। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। গর্ত, বর্ষায় পানি জমা ও শুষ্ক মৌসুমে ধুলোর কারণে যাত্রীরা চরম ভোগান্তিতে রয়েছে। প্রতিদিন 5টি ইউনিয়নের মানুষ এই সড়ক ব্যবহার করে যাতায়াত করেন। বিগত কয়েক বছর ধরে আমরা শুনতেছি যে কাজ আসতেছে, কাজ হবে, কিন্তু কোনো কিছু নাই। আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব এই রাস্তাটা করে আমাদেরকে এই যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া হোক। এই রাস্তাঘাটের এই অবস্থা, এই যে বিভিন্ন এই বাচ্চা নিয়ে আসা যাওয়া কতটা কষ্ট। রাস্তাটা যাতে ভালো হয়, এটাই যোগাযোগ ব্যবস্থা ভালো হয়, এটা আমরা চাচ্ছি। 4-5 জন হইলে আর কোনো যাত্রী ওঠে না। এই দেখা যায় ইনকামের দিক দিয়ে খারাপ, তারপরে গাড়ি পার্টস নষ্ট হয়ে যায়, ভাঙে যায়। রাস্তার যে অবস্থা, মানুষের জীবন যদি না থাকে তো এই রোড দিয়ে কি হবে? অবহেলিত সড়কটির কিছু অংশ নদীগর্ভে বিলীন হওয়ায় হাজারো মানুষ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে চলাচল করছে। এই রাস্তায় আমরা গত 6 জুন 2024 সালে আমাদের ওয়েডিনিং একটা প্রজেক্ট আছে, বরিশাল ওয়েডিনিং প্রজেক্ট থেকে এটা টেন্ডার আহ্বান করা হয়েছে এবং এই রাস্তাটার আমাদের অতি দ্রুত সম্ভব আমাদের কাজটা শুরু করার ব্যবস্থা করব। 15 বছর ধরে মেরামত না হওয়ায় সড়কটির অবস্থা ভয়াবহ হয়ে উঠেছে। দ্রুত সড়কটি মেরামত করে চলাচলযোগ্য করে তোলার দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।